পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত, বলছে নিউ ইয়র্ক টাইমস। সীমান্তে গোলাগুলি, দুই দেশকে দায়িত্বশীল সমাধানে আসার আহ্বান চীন ও যুক্তরাষ্ট্রের। ইসরায়েলি হামলায় আরও 23 ফিলিস্তিনি নিহত, মানবিক সাহায্যে অবরোধ দেওয়ায় গণশুনানি শুরু আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে। কানাডায় উৎসব চলাকালে মানুষের ওপর গাড়ি উঠিয়ে দেয় চালক, নিহত 11। অপরাধী মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে, দাবি পুলিশের। এবং ইরানে ক্ষেপণাস্ত্র ব্যবহৃত রাসায়নিক গোডাউনে বিস্ফোরণ, নিহত 40, আহত 700। কারণ অনুসন্ধানে তদন্তের ঘোষণা প্রেসিডেন্টের। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন দ্য ওয়ার্ল্ড টুডে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন রানা। এবার পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত, এমনটা জানিয়ে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে, সংঘাত এড়াতে নয় বরং পাকিস্তানে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ভারত। এদিকে গেল রাতেও দুই দেশের সেনাদের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি হয়েছে। এদিকে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের প্রতি দায়িত্বশীল সমাধানের আহ্বান জানিয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। গোলাগুলির এই শব্দই বলে দেয় সীমান্তে উত্তেজনা বাড়ছে। টানা 4 রাত ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির ঘটনা ঘটল। রোববার মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনী কুপওয়ারা এবং পুঞ্চ জেলায় অবস্থিত নিয়ন্ত্রণ রেখায় গুলিবর্ষণ করে। এরপর ভারতীয় সেনারাও পাল্টা গুলি চালায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গোলাগুলির বিষয়ে বরাবরের মতো ভারতীয় গণমাধ্যমে পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের তরফে বা দেশটির সংবাদ মাধ্যমে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে রোববার নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত। সামরিক অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে বিশ্বের 1 ডজনেরও বেশি দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। দিল্লিতে শতাধিক কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত আলোচনা চালাচ্ছে। তবে ভারতের এই প্রচেষ্টা মূলত আন্তর্জাতিক সহায়তা চাইতে নয় বরং পাকিস্তানের সামরিক অভিযানের যৌক্তিকতা তুলে ধরতে চালানো হচ্ছে, জানিয়েছেন 4 জন কর্মকর্তা। সরাসরি পাকিস্তানের নাম না নিলেও সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস করার এবং কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মোদী। এর আগে গেল বৃহস্পতিবার দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। পেহেলগামে ভয়াবহ হামলার জেরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। এছাড়া হামলার পর দুই দেশই 48 ঘন্টার মধ্যে প্রতিবেশী দেশের নাগরিকদের ভিসা বাতিল করে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। এতে ভারত ও পাকিস্তানের নাগরিকরা নিজ নিজ দেশে ফিরে যেতে শুরু করেন। গেল 4 দিনে আত্তারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ছেড়েছেন 537 পাকিস্তানি নাগরিক। একই সময় 850 ভারতীয় নাগরিক পাকিস্তান থেকে ভারতে ফিরে এসেছেন। এর মধ্যে 14 জন কূটনীতিক ও সরকারি কর্মকর্তাও আছে। এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের প্রতি দায়িত্বশীল সমাধানের দিকে কাজ করার আহ্বান জানিয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে চীন। এ সময় উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা সকল দেশের একটি যৌথ দায়িত্ব। পাকিস্তানের তরফে পেহেলগামে হামলার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবির বিষয়ে বেইজিং পাকিস্তানকে সমর্থন করে। আমার আশা পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কমে আসবে। গেল 22 এপ্রিল কাশ্মীরের জনপ্রিয় পর্যটন শহর পেহেলগামের সশস্ত্র হামলায় নিহত হয় 26 জন। এতে আহত হয় আরও বেশ কয়েকজন। প্রায় 1 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও 23 জন নিহত হয়েছেন, আহত প্রায় শতাধিক। গাজার পাশাপাশি ইয়েমেনের রাজধানী সানাতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে 68 জন নিহত হয়েছেন। গাজায় মানবিক সাহায্য পৌঁছাতে না দেয়া আজ থেকে গণশুনানি শুরু করতে যাচ্ছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত।
এদিকে গাজায় নতুন যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে জানালেন মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রী। সামদানি প্রত্যয় রিপোর্ট। বিশ্ব মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় চলমান নারকীয়তাকে আগের চেয়ে কয়েকগুণ বাড়িয়েছে দখলদার ইসরায়েল। বেরিয়ে চলছে মৃত্যুর মিছিল। গাজাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার নীলনকশা বাস্তবায়নে কোনো কিছুই বাদ দিচ্ছে না তারা। গাজার বিভিন্ন প্রান্তে সবশেষ 24 ঘন্টায় আরও 23 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। উপত্যকাটিতে নিহতের সংখ্যা 52,200 জন ছাড়িয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে দ্বিতীয় দফায় শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহত হয়েছে কমপক্ষে 2,500 নিরীহ ফিলিস্তিনি। গাজার পাশাপাশি ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির রাজধানী সানায় রোববার মার্কিন বিমানের ক্ষেপণাস্ত্র আঘাতে নিহত হয়েছে কমপক্ষে 68 জন। মার্চ থেকে হুতিদের দমনে ইয়েমেনে ক্রমাগত হামলা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে কমপক্ষে শতাধিক। ফিলিস্তিনের গাজা উপত্যকা ও দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের মানবিক সাহায্য পৌঁছাতে না দেওয়া প্রসঙ্গে সোমবার গণশুনানি শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত। জাতিসংঘের সাধারণ পরিষদের অনুরোধে শুরু হতে যাওয়া শুনানিতে 30টির বেশি দেশ কথা বলবে ফিলিস্তিনিদের পক্ষে। গাজায় প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি পরিকল্পনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। তবে ঠিক কিভাবে বা কবে নাগাদ এই প্রস্তাব বাস্তবে রূপ নেবে তা নিয়ে কিছু বলেননি তিনি। বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে আমরা অগ্রগতি খোঁজার চেষ্টা করেছি, যার উপর ভিত্তি করে আমরা শান্তি প্রক্রিয়ায় এগোতে পারি। এ বৈঠকে কিছুটা অগ্রগতি লক্ষ্য করা গেছে। আমাদের উত্তর খুঁজে বের করতে হবে কিভাবে এ যুদ্ধ শেষ করা যায়। হামাসের পক্ষ থেকে সব ফিলিস্তিনি বন্দীদের মুক্তি ও জিম্মিদের ছেড়ে দেওয়ার মাধ্যমে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি চুক্তির কথা উঠলেও তা ভেস্তে দেয় ইসরায়েল। এরপর আবারও নতুন করে আলোচনা চালাচ্ছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশর। সামদানি প্রত্যয়, RTV। উৎসব চলাকালে মানুষের উপর গাড়ি উঠিয়ে দেয় চালক। এতে 11 জন নিহত হয়েছেন, আহত হন আরও বেশ কয়েকজন। প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ভ্যাঙ্কুভার শহরের ইস্ট 43 অ্যাভিনিউ ও ফ্রেজার স্ট্রিটে একটি উৎসব চলছিল। উৎসব শুরুর কিছু সময় পর এক গাড়ি চালক মানুষের ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয়। সেই গাড়ি চালককে আটক করা হয়েছে। পুলিশ জানায় ওই ব্যক্তি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। ভারতের মধ্যপ্রদেশে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 9 জন নিহত হয়েছেন, আহত হন আরও 3 জন। মধ্যপ্রদেশের মন্দাসোর জেলায় কাচারিয়া গ্রামে 13 জন যাত্রী নিয়ে গাড়িটি পার্শ্ববর্তী এক শহরে যাচ্ছিল। এ সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গভীর কুয়ায় পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত সাহায্যে এগিয়ে আসায় 4 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস। আহতদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। মূল সড়কের পাশে এমন অরক্ষিত থাকা কুয়া নিয়ে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দরে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 40 জনে দাঁড়িয়েছে, আহত আরও 7 শতাধিক মানুষ। দেশটির দক্ষিণাঞ্চলের শহর বন্দর আব্বাসে অবস্থিত শহীদ রাজি বন্দরে ক্ষেপণাস্ত্রের জন্য ব্যবহৃত রাসায়নিক উপাদান মজুদের কারণে এ বিস্ফোরণ হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। বিস্ফোরণে মুহূর্তেই ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। এরপর হেলিকপ্টার দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। এদিকে বিস্ফোরণে হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তের ঘোষণাও দেন তিনি। কর্মব্যস্ত মানুষের জীবনে মানসিক প্রশান্তি বয়ে নিয়ে আসে ছুটির দিন। তাই তো সপ্তাহ জুড়ে কর্মস্থলে কাজের চাপ সামলিয়ে প্রত্যেক কর্মজীবী চান অন্তত একটা দিন কাজ থেকে দূরে থাকতে। তাই কর্মজীবী মানুষকে মানসিক প্রশান্তি দিতে ব্যতিক্রমী ছুটির সংস্কৃতি বহাল রেখেছে প্রশান্ত মহাসাগরীয় রাষ্ট্র ভানুয়াতু। দেশটির কর্মীরা সপ্তাহে 6 দিন ছুটি কাটিয়ে থাকে। সেখানে মানুষের গড় কর্মঘণ্টা বিশ্বের অন্যান্য দেশের চেয়েও কম। বিস্তারিত জানাচ্ছেন অর্ণপ্রসাদ।
পুরো বিশ্বের কর্মজীবী মানুষের কাছে ছুটি একটি আনন্দের দিন। সপ্তাহ জুড়ে কর্মস্থলে হাড়ভাঙা খাটুনির পর সবারই প্রত্যাশা থাকে অন্তত একটি দিন নিজের মতো করে কাটাতে। আর কর্মজীবী মানুষ এই সুযোগ পায় মূলত ছুটির দিনে। কর্মজীবীদের মানসিক প্রশান্তি এবং কাজের উৎপাদনশীলতা বৃদ্ধিতে ছুটির বিকল্প নেই। এ কারণে বিশ্বের প্রায় সব প্রতিষ্ঠানই কর্মীদের জন্য সাপ্তাহিক ছুটি বরাদ্দ রাখে। তবে দেশভেদে সাপ্তাহিক ছুটির মধ্যে পার্থক্য রয়েছে, আবার প্রতিষ্ঠান ভেদেও ছুটিতে ভিন্নতা পরিলক্ষিত হয়। বাংলাদেশের সরকারি অফিসগুলোর কর্মীরা ক্যালেন্ডার অনুযায়ী সরকারি ছুটি বাদে 2 দিন সাপ্তাহিক ছুটি কাটিয়ে থাকে। আবার অনেক বেসরকারি প্রতিষ্ঠানও কর্মীদের জন্য সপ্তাহে অন্তত 2 দিন ছুটি বরাদ্দ রাখে। মানসিক প্রশান্তির জন্য ছুটি অত্যাবশ্যক হলেও বিশ্বের অনেক দেশের কর্মীরা কাজের চাপে পর্যাপ্ত ছুটি প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে থাকে। তবে সব দেশকে অবাক করে দিয়ে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতু তাদের দেশের কর্মীদের জন্য সপ্তাহে 6 দিন ছুটি বরাদ্দ রেখেছে। শুনতে অবাক মনে হলেও সত্যি যে দেশটি দীর্ঘদিন ধরে ছুটির এই সংস্কৃতি বজায় রেখেছে। ভানুয়াতুর মানুষ সপ্তাহে গড়ে মাত্র 24.7 ঘন্টা কাজ করে। ভানুয়াতুর মানুষের এই ব্যতিক্রমী কর্মঘণ্টার সংস্কৃতির সঙ্গে মিশে আছে তাদের দেশীয় সংস্কৃতি। দেশটির মানুষ পরিবার, বন্ধুবান্ধব এবং আপনজনের সঙ্গে সময় কাটানোকে বিশেষ গুরুত্ব দেয়। ভানুয়াতুর এই কর্মঘণ্টার মডেলকে ইতিবাচক মনে করেন অনেক বিশ্লেষক। তারা মনে করেন এই দীর্ঘ সাপ্তাহিক ছুটি দেশটির মানুষের কর্ম উৎপাদনশীলতা কমায় না, বরং এটি কর্মীদের দীর্ঘমেয়াদে কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। কেননা দীর্ঘ সাপ্তাহিক ছুটি কর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। এদিকে কর্মীদের কাজের চাপ বেশি থাকায় বিশ্বের বিভিন্ন দেশ এখন কর্মঘণ্টা কমানোর কথা চিন্তা করছে। ইংল্যান্ড সাপ্তাহিক 5 দিনের পরিবর্তে সপ্তাহে 4 দিন কর্মসপ্তাহ চালুর কথা ভাবছে। একই উদ্যোগের কথা ভাবছে স্পেন ও নিউজিল্যান্ডও। অর্ণব প্রসাদ, RTV। আর এরই সাথে শেষ করছি দ্য ওয়ার্ল্ড টুডে। RTV এর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTV এর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।